এখানে এসে থামছিলাম। সো আমরা এরপর থেকে শুরু করি যে কিভাবে ডিফারেন্ট ফ্যাক্টরস অফ রোড কন্ট্রিবিউট ইন অ্যাক্সিডেন্ট। তো ড্রাইভার কিভাবে কন্ট্রিবিউট করে বলছিলাম, ওভার স্পিডিং হতে পারে, তাড়াহুড়া ড্রাইভিং হতে পারে, ট্রাফিক রুলস মানে না এটা হতে পারে, ট্রাফিক সাইন মানে না এটা হতে পারে, ফ্যাটিক ড্রাইভিং করতে করতে সে টায়ার্ড হয়ে গেছে, ঘুমায় নাই, বুঝছো না, এটা হতে পারে। তারপর অ্যালকোহল, এই যে কি বলে যে সে তো ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে, এইগুলোর কারণে হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? এছাড়া কোন কারণ আছে? তোমার কি মনে হয় কিছু বাদ পড়ছে? ড্রাইভারের ওই একটা বিহেভিয়ার বাদ পড়ছে এখানে, এরকম মনে হয় সবগুলো বিহেভিয়ার চলে আসছে না, মানে এইসব কারণে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে, তাই না? আচ্ছা। জি স্যার। আচ্ছা, এবার আসি প্যাডেস্ট্রিয়ান। প্যাডেস্ট্রিয়ান কথা বলছিলাম যে পথচারী। প্যাডেস্ট্রিয়ান মানে পথচারী। প্যাডেস্ট্রিয়ান হচ্ছে তোমার কেয়ারলেসনেস, কোনো কেয়ার করতেছে না, নিজের মতো করে রাস্তার মাঝখানে হাঁটতেছে, এই কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। ইলিটারেসি, সে তো সাইনই বুঝে না। ইলিটারেসি মানে বোঝা যাচ্ছে অজ্ঞতা আর কি, সাইনই বুঝতেছে না, হুট করে মাঝখানে চলে আসছে। তো এগুলো অ্যাক্সিডেন্ট হয়। ক্রসিং অ্যাট রং প্লেস, রং জায়গায় ক্রসিং করতে গেছে, আহ, সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। মনে করো তুমি তুমি যদি হাইওয়ের কথা চিন্তা করো, বা এক্সপ্রেসওয়ের কথা চিন্তা করো, এখানে গাড়ি খুব হাই স্পিডে চলে, এখানে হুট করে যদি কেউ চলে আসে, গাড়ি চাইলেও ব্রেক দিয়ে থামাতে পারবে না। তো এগুলো কথা বলতে, রং রং প্লেসে যদি তুমি করো, কি বলে, ক্রস করো, তাহলে প্যাডেস্ট্রিয়ানের হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। এবার হচ্ছে প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার মানে হচ্ছে গাড়িতে যে ট্রাভেল করবে, তার কি কি ভুল অ্যাক্সিডেন্ট হতে পারে? প্রজেক্টিং দ্য বডি আউটসাইড অফ দ্য ভেহিকেল, তুমি ভেহিকেলের বাইরে মাথা বের করে রাখছো, হাত বের করে রাখছো, দেন তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর বাই টকিং টু দ্য ড্রাইভার, সেটা বলতেছিলাম গতদিন ক্লাসে, যে ড্রাইভারের সাথে কথা বলে ড্রাইভার ডিস্ট্রাক্টেড হয়ে অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। অ্যালাইটিং অ্যান্ড বোর্ডিং ভেহিকেল ফ্রম দ্য রং সাইড, বুঝছো না? তারপর ট্রাভেলিং অন দা ফুটবোর্ডস, এই যে অনেক সময় আমরা দেখি যে আহ, আহ, গাড়ির যে উঠার যে সিঁড়িটা, পাদানি বলি, তাই না? কি বলে এটাকে, কি না কি বলো তোমরা? ফুটবোর্ড, এটা ইংলিশ আমাদের ফুটবোর্ড, বাংলায় বলে ফুট মানে পা আর বোর্ড মানে দানি, এরকম পাদানি কিছু একটা বলে, বাট এনিওয়েজ। তো যেখানে ওইখানে অনেকে দাঁড়ায় থাকে, ওইগুলো হচ্ছে রিস্কি আর কি। তো এটা বলছো, ওইখানে দাঁড়ালে হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে। ক্যাচিং এ রানিং বাস, একটা রানিং বাস দৌড়ে উঠতে যাচ্ছ, তো ওইসব কেসে প্যাসেঞ্জার অ্যাক্সিডেন্ট শিকার হতে পারে। এবার আসি ভেহিকেলের কারণে কিছু অ্যাক্সিডেন্ট হয়, মনে করো ফেইলার টু ব্রেক, অনেক সময় দেখবা গাড়ির ব্রেক ফেল করে, রাইট, তাই না? টায়ার ব্রাস্ট হয়ে যায়। তো ওইগুলো তো আনসার্টেন, এগুলো কারো হাত থাকে না, মেকানিক্যাল ফেইলিওর, ওইসব কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। তারপর ইনসাফিসিয়েন্ট হেডলাইট, তুমি মনে করো কি বলে তোমার পর্যাপ্ত লাইট ছিল না, যে কোনো রাতের বেলা রাস্তা দেখো না, অ্যাক্সিডেন্ট করে ফেলছো, এটা হতে পারে। ওভারলোডিং, এটা ট্রাক বেশি করে, ওভারলোডিং এর কারণে দেখবা রাস্তার মাঝখানে অ্যাক্সেল ভেঙে গেছে, এরকম হয় না? দেখবা রাস্তার মাঝখানে চাকা খুলে গেছে, ট্রাকের অ্যাক্সেল ভেঙে গেছে ওভারলোডিং এর কারণে, এসব কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর প্রজেক্টিং লোডস, ওভারলোডিং বা প্রজেক্টিং লোডস মানে তোমার অনেক সময় ওভারলোডের চেয়ে অনেক জায়গায় হাইট রেস্ট্রিকশন থাকে, এই হাইটের বেশি তুমি লোড নিয়ে নিছো, তখনও হচ্ছে কি অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো এগুলো হচ্ছে ভেহিকেলের কি কি সমস্যার কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, হাউ ডিফারেন্ট ফ্যাক্টরস অফ রোড কন্ট্রিবিউট ইন অ্যাক্সিডেন্ট। তারপর আমরা আসি, একটা গেল, চারটা গেল, এবার আসি রোড কন্ডিশন। রোড কন্ডিশনও অ্যাক্সিডেন্ট হতে পারে। মনে করো রাস্তার মধ্যে পথ হোল থাকে, পথ হোল মানে হচ্ছে গিয়ে আহ স্থানে স্থানে খানাখন্দ থাকে না, গর্ত থাকে না রাস্তায়, এগুলো বলে পথ হোল। এই পথ হোলের কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। পথ হোলের মধ্যে হঠাৎ করে গাড়ি দেবে গেল, বা হঠাৎ করে এখানে চাকা পরে অ্যাক্সেল ভেঙে গেল, বা এখানে চাকা পরে গাড়ি কন্ট্রোল হারায় ফেলছে, নানা রকম কারণ হতে পারে। ড্যামেজ রোড, ভাঙাচোরা রোড, মানে অনেক রোড আছে ড্যামেজ রোড, গাড়ি অনেক সময় সাইডে কাত হয়ে পড়ে যায়, রাস্তা যেহেতু এবড়ে থেবড়ে বা উঁচু নিচু, এসব কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। ইরোডেড রোড মার্জিং অফ রুরাল রোড, ইরোডেড রোড মার্জিন মানে হচ্ছে আমাদের রাস্তার উপর দেখবা সাইন মার্কিং থাকে, রাইট? এখন মনে করো দেখবে গাড়ি চলতে চলতে একসময় মার্কিং গুলা তো উঠে গেছে, বোঝা যাচ্ছে না, তখন যেটা হয় মনে করো আহ, আমি যদি টু লেনের রাস্তা হয়, গাড়ি যে নিজের লেনে আছে সেটা বোঝার উপায় নাই, দেখা যাবে যে সে অন্য লেনে গাড়ি চালাচ্ছে, যেহেতু রোড মার্কিং নাই, তখন যেটা হবে অন্য লেনে গাড়ি চালালে কি হবে, অপোজিট ডিরেকশনের গাড়ির সাথে হেড অন কলিশন হতে পারে। এটা বুঝাইছে আর কি, যে ইরোডেড রোড মার্জিং এগুলোর কারণে আহ কি বলে হইতে পারে, তোমার রাস্তার সমস্যা, মানে কি বলে, তারপর তারপর আরো 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 আছে তোমার, মনে করো
আনকন্ট্রোলড রোড মার্জিং, মনে করো হঠাৎ করে মেন রোডের সাথে তুমি একটা রাস্তা যোগ করে দিছো, তো তখন কি হবে, যে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে, এসব মূলত বোঝাচ্ছে। তারপর একটা হচ্ছে কি ইলিগাল স্পিড ব্রেকার্স। ইলিগাল স্পিড ব্রেকার্স মানে হচ্ছে রাস্তায় কিন্তু স্পিড ব্রেকার দেওয়া যায় না। স্পিড ব্রেকার দিতে হলে তোমাকে অনেক সাইন মার্কিং দিতে হয়, যে যাতে ড্রাইভার বুঝতে পারে যে একটা, মনে করো ইয়েলো সাইন, সাদা সাদা নানা রকম রং করে বুঝাতে হয় যে এটা একটা, এখানে একটা স্পিড ব্রেকার আছে, তুমি সাবধানে যাও। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু বোঝা যায় না, স্পিড ব্রেকার উপরে উঠে বোঝা যায় স্পিড ব্রেকার উপরে উঠে গেছি। এরকম হয় না? যারা দেখবা বাইক চালাও বা গাড়ি চালাও, তা দেখবে এরকম যে তুমি দূর থেকে বোঝা যাচ্ছে না স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকার কাছে আসার পর টের পাইছো আরে হুট করে একটা স্পিড ব্রেকার এসে বললো, এবং অনেক উঁচু এরকম। জি তো স্যার, ওই যে দাগ দেওয়া থাকে না কোনো, একদম দাগ দেওয়া থাকে সরাসরি না, স্পিড ব্রেকার থাকে। ইয়েস, দাগ দেওয়া থাকে না সরাসরি, তোমার বুঝা যায় না স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকারও একটা ডিজাইন আছে, যেখানে গাড়িগুলো মানে আস্তে আস্তে উঠে আস্তে আস্তে নেমে যাবে, কিন্তু বাংলাদেশ স্পিড ব্রেকার গুলো কি হয়, একদম একটা মানে ধাক্কা মারে। পরে ইভেন ড্যাফোডিলের যে স্পিড ব্রেকার এগুলো ভালো না, দেখবে এগুলো গাড়ি চালালে দেখবে তোমাকে একটা একটা অনেক ভাইব্রেশন হবে, অনেকটা শক জি শক স্যার, ব্রেকার অনেক আছে, অনেক মোটা স্যার, কেমন যেন। উঁচু, বেশি উঁচু আর কি। আর কি বলে, উঠার যে একটা ভালো করে ফ্ল্যাশ করা নাই রাস্তার সাথে, যে কারণে উঠতে গেলে একটা ধাক্কা খাইতে হয়। তো আমি সামনাসামনি থাকলে আইকে বুঝাতে পারতাম কি কি ঘটনা ঘটে। বাট এনিওয়েজ, তো আমরা বুঝতে পারতেছি সমস্যাটা কোন জায়গায়, রাস্তার কন্ডিশন এরকম ইলিগাল স্পিড ব্রেকারের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এটা বোঝানো হচ্ছে। তারপরে ওয়েদার কন্ডিশন, এই যে ফগি, যদি কুয়াশা থাকে, কুয়াশার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। স্নো পড়ে, আমাদের দেশে স্নো পড়ে না, বাট দেশে দেশে স্নো পড়ে, ওইখানে স্নোর কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। স্নো পড়লেই এখানে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটবেই, কারণ স্নোর মধ্যে একটা গাড়ি স্কিড করে, পিস পিস খাখা চলে যায়, ব্রেক ধরলে গাড়ি স্কিড করে চলে যায়, তো এই জন্য অ্যাক্সিডেন্ট ঘটে। তারপর হেভি রেইনফল, প্রচুর বৃষ্টিপাত হইলে দেখবা বৃষ্টিপাতের সময় গাড়ির চাকাও স্কিড করে, তখন অ্যাক্সিডেন্ট ঘটে। উইন্ড স্টোর্মস, মানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যেহেতু দেখা যায় না অনেক কিছু। হেলস্ট্রোম মানে হচ্ছে তোমার বজ্রপাত, তারপরে যে কি বলে ইয়ে পড়ে যে আকাশ থেকে যে বরফ পড়ে, এগুলো কি বলে বলে শিলাবৃষ্টি, ওসব কারণেও অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এই হচ্ছে 6টা কারণ: ড্রাইভারের কারণে, প্যাডেস্ট্রিয়ানের কারণে, প্যাসেঞ্জারের কারণে, এগুলো মানুষ ইনভলভ। ভেহিক্যাল, ভেহিক্যাল তো একটা মেকানিক্যাল পার্ট, ভেহিক্যালের কারণে। রাস্তা তো একটা তোমার ফিজিক্যাল প্রপার্টি, সেটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। ওয়েদার তো হচ্ছে বুঝেই, আবহাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই 6টা কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এগুলো তোমাকে একটু সুন্দর করে এটাকে শিখতে হবে, সুন্দর করে এটাকে, যদি একটা প্যারাগ্রাফ আকারে বলা আছে, বাট তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে। ড্রাইভার্স নিচে পয়েন্ট আকারে বুলেট পয়েন্টে লিখবা, ওভার স্পিডিং, রাশ ড্রাইভিং, ভায়োলেশন অফ রুলস, এভাবে সুন্দর করে লিখবা যদি পরীক্ষার কোশ্চেনটা আসে। তাহলে এটা বোঝা গেছে। এরপর মনে হয় আমাদের ম্যাথ। এরপর যে এগুলা এগুলা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কোয়েশ্চেন, এরপর অনেক কিছু কথাবার্তা আছে, বাট এত কথাবার্তা আমরা দিকে যাবো না। যে এখানে হচ্ছে কিভাবে অ্যাক্সিডেন্ট ডাটা কালেক্ট করতে হয়, অ্যাক্সিডেন্ট ডাটার মধ্যে কি থাকে, লোকেশন থাকে, ভেহিকেল কি, কোন কোন ভেহিকেল ইনভলভ ছিল সেটা থাকে, নেচার অফ অ্যাক্সিডেন্ট, কি ধরনের অ্যাক্সিডেন্ট ছিল, হেড অন কলিশন ছিল নাকি রেয়ার অন কলিশন ছিল, এগুলো থাকে। রাস্তার এবং ট্রাফিক কন্ডিশন কি ছিল, প্রাইমারি কজেস অফ অ্যাক্সিডেন্ট কি ছিল, কেন অ্যাক্সিডেন্টটা ঘটলো, অ্যাক্সিডেন্টের কস্ট কি, কত খরচ হতে পারে। তো এগুলা হচ্ছে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের হইলেই দেখবা পুলিশ রিপোর্ট লেখে না, খেয়াল করছো? অ্যাক্সিডেন্ট হইলেই বাংলাদেশে পুলিশ রিপোর্ট লেখে, আর বাইরে তো অ্যাক্সিডেন্ট হলে রিপোর্ট লেখা মাস্ট। তুমি যদি পুলিশ যদি রিপোর্ট না লেখে তাহলে কিন্তু তুমি ইন্স্যুরেন্সের টাকা পাবা না। এই কারণে অ্যাক্সিডেন্ট হলে কেউ কোনো বাংলাদেশে অ্যাক্সিডেন্ট লিখে মারামারি করে, তাই না? একজন একজনের কলার ধরে ফেলে, মেরে মেরে ফেলে, একদম যার পাওয়ার বেশি পাওয়ার দেখানো শুরু করে। কিন্তু ওই বাইরে বাইরে যেসব ডেভেলপ কান্ট্রি, যেগুলো ইন্স্যুরেন্স আছে, তারা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এরা চুপচাপ দাঁড়ায় থাকে দুজন, তারপর পুলিশ আসে রিপোর্ট করে, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা পয়সা দিবে, ওদের কোনো ইয়া নাই। বুঝতে পারছি। এই জন্য অ্যাক্সিডেন্ট রিপোর্ট লেখাটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা গ্লোবাল কনটেক্সটে পড়ানো হচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে বাইরের দেশে হচ্ছে বা ডেভেলপ কান্ট্রি যেখানে ইন্স্যুরেন্স আছে, ওইখানে অ্যাক্সিডেন্ট হলে তোমার চুপচাপ দাঁড়ায় থাকতে হবে পুলিশ আসা আগ পর্যন্ত। পুলিশ এসে রিপোর্ট করবে, সবকিছু এক্স্যাক্টলি লিখবে, দেন গিয়ে ওই রিপোর্টের বেসিস হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে ক্ষতিপূরণ দিবে আর কি। তো এই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট, এবং এই রিপোর্টের উপর বেস করেই হচ্ছে অনেক অ্যানালাইসিস করা যায়, যে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, কোন ধরনের অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, নানা রকম অ্যানালাইসিস করা যায়, অ্যাক্সিডেন্টের রিসার্চ করা যায়। তো এইসবই বলছে আর কি, এই রিপোর্ট দ্বারা কি কি কাজ করা যেতে পারে, তোমার বিভিন্ন ইনভেস্টিগেশন করা যেতে পারে, এসব কথাবার্তা বলছে। তো আমরা এইসব কথাবার্তা হচ্ছে তুমি নিজে নিজে পড়তে পারো, দ্যাটস ফাইন। এখন আমরা আসি আমাদের ইয়েতে, ম্যাথমেটিক্যাল একটা প্রবলেমে আসি। তো দেখা যাচ্ছে, এই জিনিসটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে।
একটা ম্যাথ প্রবলেম আসছে, দাঁড়াও এটাকে ইয়ে করি, এটাকে আমি একটা ইয়েতে নিয়ে আসি। দেখো কি বলছে, a motor vehicle the motor vehicle consumption in a city is 5.082 million liter, মানে মোটর ভেহিকেল একটা সিটিতে এই পরিমাণ তেল ইউজ করে। ওকে, তাহলে এই ইনফরমেশন কোথায় পাইছো, যে সিটির মধ্যে যে পরিমাণ মানুষ তেল কোথায় নেয়, গ্যাস স্টেশন থেকে নেয় তাই না, ফুয়েল স্টেশন থেকে নেয়। তো ওইখানে একটা, এটা কি ইয়ারলি হিসাব? হ্যাঁ, এখানে কি বলে, কি পরিমাণ আহ, এক- তেল বিক্রি হয়েছে ওই ডাটাটা নেওয়া হয়েছে আর কি। মোটর ভেহিকেল কনজাম্পশন ইন এ সিটি ইজ 5.082 million liters. There are 3,114 মোটর ফ্যাটালিটিস, তার মানে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে 3,114টা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর 3,55,000 মোটর ভেহিকেল ইনজুরি হয়েছে। ওকে, তারপর 6.7 মিলিয়ন মোটর ভেহিকেল আছে ওই সিটিতে, বিভিন্ন নাম্বার দেওয়া আছে আর কি, রেজিস্টার্ড মোটর গাড়ি আছে ওই সিটিতে। এস্টিমেটেড পপুলেশন হচ্ছে 18 মিলিয়ন, তাই না? হ্যাঁ, 18 মিলিয়ন হচ্ছে তোমার পপুলেশন। তার মানে কি কি দেওয়া আছে, টোটাল কি পরিমাণ তেল ইউজ করে সেটা আছে, কি পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটছে সেটা আছে, কি পরিমাণ মোটর ভেহিকেল ইনজুরি হয়েছে সেটা আছে, কি পরিমাণ মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন করা আছে সেটাও আছে। তারপর কি বলে, ওই সিটিতে কি পরিমাণ পপুলেশন আছে সেটাও এখানে দেওয়া আছে। আর কি ইনফরমেশন দেওয়া আছে, যে কিলোমিটার অফ ট্রাভেল পার লিটার অফ ফুয়েল ইজ 12.42 কিলোমিটার পার লিটার, মানে প্রতি লিটার তেলে এভারেজে 12.42 কিলোমিটার ট্রাভেল করা যায়। এখন এতগুলো ইনফরমেশন দিয়ে তোমাকে আসলে কি চাইছে, যে ক্যালকুলেট রেজিস্ট্রেশন ডেথ রেট, ক্যালকুলেট রেজিস্ট্রেশন ডেথ রেট, একটা ইনফরমেশন চাইলো, ক্যালকুলেট পপুলেশন ডেথ রেট, ক্যালকুলেট অ্যাক্সিডেন্ট পার ভেহিকেল কিলোমিটার, তিনটা ইনফরমেশন চাইছি। কোশ্চেনটা বুঝতে পারছি? এখন এগুলোর জন্য ফর্মুলা আছে, আমরা ফর্মুলায় যাচ্ছি, বাট কোশ্চেনটা বুঝছো কি দেয়া আছে, একটা সিটিতে কি পরিমাণ তেল ইউজ হয়, কি পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কি পরিমাণ কি বলে ইনজুরি হয়েছে, তারপর মানে বুঝছো না, 3,144টা অ্যাক্সিডেন্ট থেকে ভেহিক্যাল ফ্যাটালিটি, ফ্যাটালিটি মানে একদম মারা গেছে এরকম। আর এগুলো তো তিন 3,55,000 নর্মাল ইনজুরি। আর টোটাল 6.7 মিলিয়ন হচ্ছে ভেহিক্যাল, রেজিস্টার্ড ভেহিক্যাল আছে। আর 18 মিলিয়ন পপুলেশন ওই এলাকায় বাস করে। আবার যে যে তেল ইউজ করে প্রতি লিটারে এভারেজে 12.42 কিলোমিটার ট্রাভেল করা যায়। তাহলে বলছে রেজিস্ট্রেশন ডেথ রেট, পপুলেশন ডেথ রেট, অ্যাক্সিডেন্ট রেট পার ভেহিক্যাল কিলোমিটার বের করো। তাহলে মানে কোশ্চেন বোঝা গেছে, কিভাবে আনসার করতে হবে এটা আমরা পরে আসতেছি, বাট কোশ্চেনে কি ইনফরমেশন দেওয়া আছে এটা তো বোঝা গেছে নাকি? জি স্যার। পরে দেওয়া আছে। এবার আমরা আসি রেজিস্ট্রেশন ডেথ রেট, এটা আবার কি জিনিস। এই যে আমরা লেকচারে ফিরি এখন, এবার আসি, এখন সুন্দর করে বলা আছে রেজিস্ট্রেশন ডেথ রেট, মানে প্রতি যে পরিমাণ গাড়ি রেজিস্ট্রেশন করা আছে সে সেটার সেটার কম্পারিজনে, কোথায় গেল স্যার বাংলাদেশে ইন্স্যুরেন্স দেয় না কেন বাইক গাড়ি টাড়ি এগুলাতে খুব একটা তেমন? ওইটা হচ্ছে বাইরের দেশে তো গাড়ি চালাতে হলে ইন্স্যুরেন্স ম্যান্ডাটরি। মনে করো প্রতি মাসে তোমাকে $100 করে বা $80 দেয়া লাগে গাড়ি প্রতি মাসে, তুমি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করো বা না করো, এবং প্রত্যেককে দেয়া লাগে। এখন মনে করো তোমার $100 মানে বা টাকায় কনভার্ট করে কত টাকা, 12,000 টাকা, রাইট? $80, 10,000 টাকা। এখন যদি তোমাকে যদি বলা হয় যে তুমি যদি তোমার যদি গাড়ির মালিক হও, তুমি তোমাকে
গাড়ির মালিক না, তুমি যদি তোমার ড্রাইভিং, গাড়ি মালিক হলে তো অন্য ফি আছেই, তোমাকে ড্রাইভিং লাইসেন্স নিলেই বা গাড়ি চালাতে গেলে তোমাকে মাসে এত টাকা করে পে করতে হবে, প্রতি মাসে 10,000 করে তুমি পে করবা? বাংলাদেশের সিনারিও কি বলে তোমাকে বলবো 10,000 টাকা পে করতে হবে মাসে গাড়ি চালাতে গেলে? স্যার বেতনই তো স্যার 15,000। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। তো এই কারণে বাংলাদেশের কালচারটা গড়ে ওঠে নাই। তো ওদের যেহেতু একটু হাই ইনকাম পিপল, কোনো ইয়াতেই দেখবা খুব একটা গড়ে ওঠে নাই। বাট বাইরের দেশে গড়ে উঠছে এই কারণে যে গাড়ি নিয়ে নামলে, যে গাড়ি নিয়ে নামবে তাকেই টাকা দিতে হবে, ঠিক আছে, প্রতি মাসে টাকা দিতে হবে, $100, $80, $70। মানে এটা ডিপেন্ড করে হচ্ছে ড্রাইভারের, যে মনে করে একজনের ইয়া কম, মনে করো বিগত 5 বছর একটা অ্যাক্সিডেন্টও করে নাই, তার হয়তো $50 নাইমা নিয়ে আসে, বুঝছো না, যে অ্যাক্সিডেন্ট করে না, তার একবারে মান্থলি ইনস্টলমেন্টটা কমে আসবে। আর যে নিউ ড্রাইভার, তার সম্পর্কে আইডিয়া নাই, তার মান্থলি ইনস্টলমেন্টটা বেশি থাকে, $100, $120। আবার কেউ যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, তাহলে যতই অ্যাক্সিডেন্ট করবে ততই তার মান্থলি যে ইনস্টলমেন্টটা বাড়তে থাকবে, কারণ সে হচ্ছে রিস্কি ড্রাইভার। বুঝতে পারছি? তো তো জি স্যার, বুঝতে পারছি। তখন কি হয় মনে করো, আমেরিকাতে হচ্ছে মানুষ হচ্ছে মনে হয় 32 কোটি, ঠিক আছে, বা বাংলাদেশের দ্বিগুণের মতো আর কি, 32 কোটি। তো 32 কোটি মানুষের 32 কোটি গাড়ি আছে, বা 32 কোটি মানুষের মধ্যে মনে করো 20 কোটির উপরে 25 কোটি মানুষেরই হচ্ছে গাড়ি আছে। কারণ আমরা কিষানের সাথে 20 কোটি, চিন্তা 20 কোটি মানুষের গাড়ি আছে, 20 কোটি মানুষ প্রতি মাসে এভারেজে ধরো হিসাবের স্বার্থে ধরো $80 করে দিচ্ছে। তাহলে প্রতি মাসে কি পরিমাণ একটা ফান্ড তৈরি হয়ে যাচ্ছে খেয়াল করতে পারতেছো? 20 কোটি ইন্টু জি স্যার, 80। একটা হিউজ অ্যামাউন্ট আসতেছে। হ্যাঁ, মানে প্রতি মাসে হচ্ছে প্রায় 20 × 80 যদি চিন্তা করি, আম, 16, প্রায় 1600 কোটি টাকার মতো, 16 টাকা না, ডলার, 1600 কোটি ডলারের মতো একটা হিউজ ফান্ড তৈরি হইতেছে পুরো আমেরিকাতে। এখন তখন এই ফান্ডটা কোথায় কোথাও কোথাও অ্যাক্সিডেন্ট ঘটে, সবাই তো অ্যাক্সিডেন্ট করে না, যারা অ্যাক্সিডেন্ট করে ওইখানে দুই পক্ষরে হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষরে টাকা পয়সা ওই ওই ফান্ড থেকে দেয়। ওখানে একটা ইন্স্যুরেন্স একটা হিউজ বিজনেস আর কি। বাট যাই হোক, আর বাংলাদেশে হচ্ছে এই এই ট্রেডিশন গড়ে ওঠে নাই। বাংলাদেশে হয়তো বা তুমি মোটরসাইকেল যদি ইয়া করো, ইন্স্যুরেন্স করো, কত নেয় মাসে বা বছরে? 300 টাকা, 500 টাকা, কত নেয়? স্যার ইন্স্যুরেন্স আগে ছিল, এখন আর ইন্স্যুরেন্স পলিসিটা নাই, ইন্স্যুরেন্স নাই, কারণ লাগে না, এটা যে শুধু কোনো ট্যাক্স দেয়। বেনিফিট হচ্ছে না। তুমি মনে করো 500 টাকা দিয়ে কিনলা, ইন্স্যুরেন্স কিনলা, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে 1 টাকা পাবা না, তো এই টাকা দিয়ে তুমি কেন দিবা, তাই না? জি স্যার, আর আগেকার যারা বাইক চালাইতো অনেক বছর আগে তাদের ইন্স্যুরেন্স করা লাগতো, এখন আর এই সিস্টেমটা নাই। আচ্ছা, ওই যে ইন্স্যুরেন্সের হচ্ছে এটা ইয়া পাচ্ছে না, যে ওই যে কি বলে, কনজিউমার ডিরেক্ট বেনিফিট পাচ্ছে না, এই টাকাটা পুরাটা ইন্স্যুরেন্স কোম্পানির পকেটে যাচ্ছে, তাই না? এই জন্য এটা এখন আর এটা ম্যান্ডেটরি, এটা কমাই দিছে। কিন্তু ডিরেক্ট বেনিফিট করতে হলে ওই বুঝছো না, এরকম সবাইকে ইন্স্যুরেন্সের আন্ডার নিয়ে আসতে হবে। দেন এভারেজে বাংলাদেশে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় বুঝছো না, এই বিভিন্ন অ্যানালাইসিস করে একটা রেট ঠিক করতে হবে। দেন বুঝছো না, এটাকে একটা পলিসির ভিতর আনলে দেন গিয়ে ইন্স্যুরেন্স করা যাবে। দেন হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে, পার্সোনাল কোনো ইয়া হবে না। তো জি ওই স্যার। ওই ওই ইয়াটা, ওই যে একটা বুঝছো না, ওই যে একটা ফ্রেমওয়ার্ক, এটা এখনো দেশে গড়ে ওঠে নাই, এখন আমাদের দেশে ইন্স্যুরেন্সটা নাই। আমি মনে হয় ইন্স্যুরেন্স তোমার আনসার দিতে পারছি, তাই না? জি স্যার, ওকে, তাহলে আমরা বুঝতে আমাদের পারছি। আমাদের ইয়াতে ইয়াতে ফিরি। তো আমাদের কি বলে, আমাদের ইয়াতে ফিরি। তো রেজিস্ট্রেশন ডেট হচ্ছে গিয়ে তোমার কি পরিমাণ রেজিস্টার্ড ভেহিকেল আছে, আহ, আহ, এর কম্পারিজনে কতজন মারা যাচ্ছে। দেখো তোমার তোমার কি পরিমাণ রেজিস্টার্ড ভেহিকেল আছে, দেখো তো, কালার নেই, এটা তোমার রেজিস্টার্ড ভেহিকেলের নাম্বার না? দেখো তো। আর কি পরিমাণ মারা যাচ্ছে? 3,114 জন মারা যাচ্ছে। তাহলে তোমার রেজিস্টার্ড ভেহিকেলের এগেনস্টে কয়জন মানে আহ, কি বলে, ডেথ ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্টার্ড ভেহিকেল, এটাই হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন ডেথ রেট, ঠিক আছে, রেজিস্ট্রেশন ডেথ রেট। তো এখানে বি মানে হচ্ছে তোমার নাম্বার অফ ডেথ 3,114, আর এম মানে হচ্ছে কি পরিমাণ ভেহিকেল তোমার ওই ওই সিটিতে আছে। তো এটা বসাই দিলা। আর এগুলা এই রেট গুলা আসলে যদি এটাকে ডিভাইড করো, এতই ছোট ভ্যালু আসলে বলতে পারবা না। এ কারণে তারা মানে রেজিস্ট্রেশন ডেটটাকে পার 10,000 ভেহিকেলে, প্রতি 10,000 ভেহিকেলে কয়টা অ্যাক্সিডেন্ট হয় এভাবে প্রকাশ করে। এই কারণে তুমি হচ্ছে দেখবে একটা 10,000 দ্বারা একটা মাল্টিপ্লাই করছে, খেয়াল করতে পারছো? 10,000 দ্বারা মাল্টিপ্লাই কেন করছে, যে প্রতি 10,000 ভেহিকেলে, প্রতি 10,000 রেজিস্টার্ড ভেহিকেলে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে।
তো এখানকার যে নাম্বার সেটা হচ্ছে 4.63 অ্যাক্সিডেন্ট হয়েছে প্রতি 10,000 ভেহিকেলে। তার মানে রেজিস্ট্রেশন ডেটটা হচ্ছে গিয়ে ফর্মুলা হচ্ছে এটা। স্যার তাহলে এখানে যতগুলা মোটরসাইকেল এখানে রেজিস্ট্রেশন করছে তার মধ্যে এতগুলা বাইক হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, আর এটা হচ্ছে 10,000টার মোটরসাইকেল হইলে তার মধ্যে 4টা হইতেছে আর কি মানে অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, প্রতি 10,000 রেজিস্টার্ড ভেহিকেলের মধ্যে 4টা অ্যাক্সিডেন্ট করে, মানে বুঝতে পারছি এটা এটা কোনো রেজিস্ট্রেশন ডেট রেট, যে পরিমাণ গাড়ি রেজিস্ট্রেশন করছে এর এগেনস্টে তোমার ওই সিটির ডেথ রেট কত আর কি। এটা জাস্ট হচ্ছে একটা বুঝার উপায়, গাড়ি বেশি হলে অ্যাক্সিডেন্ট বেশি হবে, গাড়ি কম হলে অ্যাক্সিডেন্ট কম হবে, বুঝছো না? এটা জাস্ট একটা নর্মালাইজ করার একটা টেকনিক আর কি। তাহলে আমরা রেজিস্ট্রেশন ডেট রেট ক্যালকুলেশনটা বুঝতে পারছি, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে রেজিস্ট্রেশন ডেথ রেট হচ্ছে পার 10,000 ভেহিকেলে। তাহলে এই ফর্মুলাটা তুমি তুলে ফেলবা, কিনা বলে নাম কি? আহ, শাকিন। শাকিন স্যার। শাকিন, শাকিন তুমি তুলতেছো না? আচ্ছা তুমি, নাকি নাইলে নাই? স্যার আছে স্যার। ঠিক আছে, তুমি জাস্ট এই ফর্মুলা লিখবা, কেমন? এটার মানে কি লিখবা না, তুমি জাস্ট এটা এটা লিখবা। ওকে, তার মানে এটা গেল, এটা এখানে আছে যে কারণে আমি এটা ক্যারিয়া করতেছি না, এটা তোমাদের এখানে শীটেই আছে সবকিছু। এরপর এরপর কি চাইছে? ক্যালকুলেট রেজিস্ট্রেশন ডেথ রেট, হলো পপুলেশন ডেথ রেট। এবার পপুলেশন ডেথ রেটে যাই। এটা কি মুছে ফেলি নাকি? এটা দরকার নাই, সব সব বুঝে গেছি। এবার আসি পপুলেশন ডেথ রেট। পপুলেশন ডেথ রেট হচ্ছে তোমার কি পরিমাণ পপুলেশন আছে এটার এগেনস্টে ডেথ কত। তো তোমার পপুলেশন কত ছিল? তোমার পপুলেশন ছিল দেখো 18 মিলিয়ন, আর মারা গেছে 3,114। তো এই যে 18 মিলিয়ন, মারা গেছে 3,114। পপুলেশন ডেথ রেটটা হচ্ছে পার 1 লক্ষ মানুষের এগেনস্টে, পার 100,000 পপুলেশনের এগেনস্টে মেজার করা হয়, এই জন্য এটাকে 100,000 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। তো শাকিনের ফর্মুলায় থাকবে এটা, ঠিক আছে? কোনটার মানে কি এগুলো থাকবে না, এটা এটা জাস্ট এটা থাকবে। জি স্যার। সো তো এখানে তার সাথে কি দাঁড়াইলো? তোমার যে ডাটা দেওয়া আছে বোঝা গেল যে পার 1 লক্ষ পপুলেশনের মধ্যে 17 জন এই অ্যাক্সিডেন্টে কি বলে মারা গেছে ওই সিটিতে, বুঝতে পারছি? তারপর লাস্টের যে এটা চাইছি কি, যে অ্যাক্সিডেন্ট রেট পার ভেহিকেল কিলোমিটার। এখন ভেহিকেল কিলোমিটার মানে মানে বোঝা হচ্ছে গিয়ে, ভেহিকেল কিলোমিটার কথাটা অর্থ হচ্ছে গিয়ে, যদি 100টা ভেহিকেল এভারেজে 10 কিলোমিটার যায়, তাহলে টোটাল ভেহিকেল কিলোমিটার কত হবে? টোটাল ভেহিকেল ইন্টু তাদের এভারেজ ট্রাভেল। তাহলে কি 100টা ভেহিকেল এভারেজে 10 করে গেলে টোটাল ভেহিকেল কিলোমিটার হবে 1,000। 100 × 10। আমি কি কথাটা বোঝাতে পারছি? জি স্যার। বুঝছো না? সিম্পল। সো এখানে তোমাকে ভেহিকেল কিলোমিটার বাই করতে হবে। এখন তোমার আসলে ভেহিকেল নাম্বার কিছু দেওয়া নাই, প্রতি ভেহিকেল কি পরিমাণ ট্রাভেল করে দেওয়া নাই, তোমার দেওয়া আছে কি পরিমাণ তেল ইউজ হয়, এটা বলা আছে 5.08 মিলিয়ন লিটার তেল ইউজ হয়। আবার কত কিলোমিটার, প্রতি লিটারে কত কিলোমিটার ট্রাভেল করতে পারে সেটাও আবার জানো। তার মানে তুমি 5.082 মিলিয়ন লিটার, আর প্রতি লিটারে কত 12.42 কিলোমিটার ট্রাভেল করতে পারে, তাহলে টোটাল কত ট্রাভেল করা যাবে 5.082 দ্বারা? দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে না? জি স্যার। দুটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তুমি কি পাবা? ভেহিকেল কিলোমিটার পাবা। এখন দেখো এই কাজই করছে যে আহ, এখানে যদি এখন দেখায় নাই, তোমার হাতে ক্যালকুলেটর আছে কারো কাছে? স্যার ক্যালকুলেটর আছে? দেখাইছে, দেখাইছে? পরে এখানে করছে। আচ্ছা, প্রথম পেজে দেখাইছে, আই থিঙ্ক এই যে এখানে দেখাইছে। আচ্ছা হ্যাঁ, 5.08 মিলিয়ন লিটার ইন্টু 10⁶ হবে, 10⁹ লিখছে কেন? তাই মিলিয়ন লিটার বলছে না? 5.08। তো তুমি তো লেখো 5.08 ইন্টু 10⁶ ইন্টু 12.42, তাতে কত আসে? ইন্টু 10⁶ আসা উচিত।
এরা একটা কোন একটা এখানে মিস করছে আর কি, কিছু একটা। জি স্যার 10⁻6 আসবে। 10⁻6 আসবে, ইয়েস। স্যার 3 নাম্বারটা বুঝি নাই স্যার। হ্যাঁ, C/V R = টু। এটা আমি এটা আসি নাই, তোমাকে আমি জাস্ট ভেহিকেল কিলোমিটার বাইর করতেছি। আমরা কি বাইর করতেছি এখানে? এখানে তোমাকে কোয়েশ্চেনটা ছিল কি, যে অ্যাক্সিডেন্ট রেট পার ভেহিকেল কিলোমিটার। দ্যাট মিনস তোমাকে প্রথম কাজ হচ্ছে ভেহিকেল কিলোমিটার বাইর করতে হবে। এটাকে 5.082 মিলিয়ন লিটার, মানে দ্যাট মিনস 5.082 ইন্টু 10⁻6 এত লিটারকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। প্রতি লিটারে ট্রাভেল করে 12.42। তাহলে এই পরিমাণ 5 মিলিয়ন লিটারে কি পরিমাণ ট্রাভেল করবে, দুটা মাল্টিপ্লাই করতে হবে। কিলোমিটারটা বের করবো আর কি স্যার, হ্যাঁ, আমার কত হ্যাঁ, কিলোমিটার গাড়ি চালাইতে পারবো? কত কিলো গাড়ি চালানো গেছে, ইয়েস, এটাকে বলে ভেহিক্যাল কিলোমিটার। কত কিলোমিটার গাড়ি চলছে এই সিটিতে, তো ওইটা বের করলা কেমন? তাহলে তুমি 63.1 ইন্টু 10⁻6 হবে, রাইট? 6 হলো আই থিঙ্ক। তারপর এখন ভেহিক্যাল কিলোমিটারের ফর্মুলা হচ্ছে এইটা, যে ভেহিক্যাল কিলোমিটার হচ্ছে পার 100 মিলিয়ন ভেহিক্যাল থেকে বের করতে হয়, পার 100 মিলিয়ন ভেহিক্যাল থেকে বের করতে হয়। এখন তুমি যদি এটাকে ইয়ে করো, এটা 10⁻6 দিয়ে করো, কেমন দেখো তো কত আসে? একটু বেশি আসবে, কেননা ওইখানে কিছু একটা ক্যাচাল করছে। আমি ক্যাচালটা দূর করে দিচ্ছি। 4935.0। এরকম আসে না? এখানে আমি বলি ভুলটা কোন জায়গায় হয়েছে। ভুলটা হয়েছে হচ্ছে গিয়ে এই যে এখানে 5 পয়েন্ট হবে না, হবে 5082 মিলিয়ন হবে, কেমন? তাহলে দেখবা মিলবে। 5082 মিলিয়ন দাও, দেখবা মিলবে। 5082 মিলিয়ন দাও, 5082 ইন্টু 10⁻6 ইন্টু 12.42, দেখো তো কত আসে? স্যার তাহলে স্যার ঠিক ঠিক আছে না? 6.10 আসে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, স্যার। তখন ঠিক, তখন তোমার 63.1 ইন্টু 10⁻9 আসবে, বুঝছো? এত ভেহিক্যাল কিলোমিটার আসবে। তার মানে এই ডাটা, এই ইনফরমেশন মধ্যে এই পয়েন্টটা একটা টাইপিং মিস্টেক আর কি, পয়েন্টটা হবে না। তাহলে তোমার কি বলে, ওদের সাথে রেজাল্ট মিলবে। আর যদি এই ডাটাটা করো, তাহলে তোমার প্রতি 100 মিলিয়ন ভেহিক্যাল কিলোমিটারে কি বলে 6000 সামথিং আসবে তোমার, বুঝতে পারছো? যদি তোমার ডাটা দিয়ে করো, এখানে যে ডাটা দেওয়া আছে। বাট এই রেজাল্টটা যে ডেভ জেনারেট করছে, এটা যদি রিচ করতে চাও, তাহলে এটা 5082 মিলিয়ন ইউজ করতে হবে। কথা ক্লিয়ার? আর তোমার ফর্মুলায় থাকবে হচ্ছে এটা। শাকিন, তোমার ফর্মুলায় থাকবে এটা। আমি কি জি বুঝাতে স্যার। পারছি? স্যার তাহলে 1 2 3 এই তিনটা বের করার জন্য 3 লাইন জাস্ট ম্যাথ। হ্যাঁ, 3 লাইন ম্যাথ। এগুলো তো ইয়া না, এগুলো তো সস্তা ম্যাথ, মানে পুরো ম্যাথ 1 মার্কস থাকবে যদি পরীক্ষায় আসে আর কি। স্যার এনিওয়েজ, পরীক্ষায় তো স্যার এগুলাই ভরসা। এবার আমরা আসছি গাড়ির চিন্তা করি অ্যাক্সিডেন্টের জন্য। তোমরা হয়তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু ম্যাথ করছিলা কলেজের মধ্যে, তাই না? এই যে দুইটা গাড়ি ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরে ইম্প্যাক্টের পরে স্পিড এত হয়েছে, এরকম কিছু ম্যাথ করছিলা না? জি স্যার করছিলাম। করছিলাম না? এরকম কিছু ম্যাথ আছে, যে আমরা এরকম একটা ম্যাথ এখন আমরা শুরু করি। তো আমরা যদি এই ম্যাথটাকে আমরা একটু, আগের ম্যাথটা বুঝছি, রাইট? জাস্ট ফর্মুলা বসে দিলাম করে চলে আসে, তো জটিল কিছু না। এখন আমরা আমাদের পরের গাড়ির ইম্প্যাক্টের ম্যাথগুলো একটু বুঝি। কি বলছে? Two vehicles traveling in the same lane have masses 3000 kg and 1500 kg। মানে দুইটা গাড়ির দুই রকম ইয়ে আছে, দুইটার দুই রকম ওয়েট দিয়ে আছে। ওয়েট দেওয়া আছে। The velocity of the rear vehicle after striking the leader vehicle is 25 kilometer and velocity of the leader vehicle is 56 কিলোমিটার। এখানে দুইটা ভেহিকেল সেম ডিরেকশনে চলতেছে, বুঝতে পারছো? মনে করো এই একটা গাড়ি, এই একটা গাড়ি, দুইটাই হচ্ছে গিয়ে মনে করো এই ডিরেকশনে চলতেছে, কেমন? একসময় কি করলো, পিছনের যে গাড়িটা সামনের গাড়িটাকে হিট করে বসছে, ঠিক আছে? পিছনটাকে সামনেটাকে এরকম
হিট করে বসছে। এটা কালারটা একটু ভিন্ন দিলে সুন্দর হইতো। বুঝতে সুবিধা হইতো। কালার চেঞ্জ করে দিই। স্যার গাড়িতে দুটো চাক্কা দিয়ে দেন স্যার। চাক্কা দেওয়া লাগবে না, তুমি বুঝে নাও। ধাক্কা দিছে কেমন? ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার কি ধাক্কা খাইছো? ধাক্কা খেলে কি হবে? পিছনের গাড়িটা ধাক্কা খায় এটা স্পিড কমে যাবে না? জি স্যার। আর সামনের গাড়িটাও যে স্পিডে ছিল ওই স্পিড থাকবে না, সেটাও চেঞ্জ হবে। এটাও ধাক্কা খাইছে তাই না? পরের সিনারিও হচ্ছে গিয়ে যে এবার ধাক্কা খাওয়ার পরও পিছনের গাড়িটা একটা সার্টেন স্পিডে চলতেছে, সামনের গাড়িটা একটা সার্টেন স্পিডে চলতেছে। এখন আমরা এইগুলা কোন স্পিডটা দেওয়া আছে এটা মেজার করি। এটা 3টা সিনারিও আঁকলাম। যে কি বলছে যে আফটার স্ট্রাইকিং দ্য ভেহিকেল অফ দ্য ভেলোসিটি অফ দ্য রেয়ার ভেহিকেল, রেয়ার মানে কি পেছনের ভেহিকেল, আফটার স্ট্রাইকিং, এই যে স্ট্রাইক করার পরে 25 কিলোমিটার, দ্যাট মিনস এটার ইয়া হচ্ছে 25। আর যেটা সামনে আছে এটা ধাক্কা খাওয়ার পরে এটার ভেলোসিটি হচ্ছে 56। ওকে, the coefficient of restitution of two vehicle system is assumed to be 0.6. coefficient of restitution, এটা এই কথাটার সাথে নামটা একটা পরিচিত। এটা হচ্ছে গিয়ে মানে এটাকে ইম্পালস বলে আর কি। এটাকে ই দ্বারা প্রকাশ করে, ইম্পালস ই, রেস্টিটিউশন ইম্পালস। রেস্টিটিউশন ইম্পালস হচ্ছে গিয়ে ধরো দুইটা গাড়ির ধাক্কা খাইলো, ঠিক আছে? দুইটা গাড়ি ধরো, কোথায় গেল আমার ইয়ে, দুইটা গাড়ি ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পরেও যদি তারা একটা সার্টেন স্পিডে চলতে পারে, মানে একটা সার্টেন স্পিডে চলতেছে, তাহলে এটার কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন হচ্ছে 0 থেকে 1 মধ্যে আছে, ঠিক আছে? 0 থেকে 1 মধ্যে আছে। যদি পিছনের গাড়িটা সামনে বা যদি একটা বস্তু আরেকটা বস্তুকে ধাক্কা দিয়ে ওইখানে থেমে যায়, এটা আর মুভ করতেছে না, মনে করো একটা পিলার, মেট্রো রেলের পিলার, ওইখানে মনে করো একটা গাড়ি ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে কি গাড়ি আর নড়বে? না স্যার। ওইখানে একদম স্ম্যাশ হয়ে একদম চ্যাপ্টা হয়ে যাবে, রাইট? তো যেহেতু এটা নড়বে না, তখন ওইটার এই যে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন হবে 0। বুঝতে পারছো? মানে পুরা কাইনেটিক এনার্জি হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে, এর ভেতরে কিছু নাই। আমি কথা বলতে পারছি? আর যদি কি বলে ধাক্কা খেয়ে যদি তার স্পিডটা রিভাইজ স্পিড হয়, ধাক্কা খেয়েও মনে করো চলতেছে, যেটা আমাদের সিনারিও, তার মানে হচ্ছে এই কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন হচ্ছে গিয়ে তোমার কাইনেটিক এনার্জির চেঞ্জিংটা, এটা হচ্ছে গিয়ে 0 থেকে 1 মাঝখানে আছে। আর যদি 1 হইতো, এটা হলো কমপ্লিস্টিক ইলাস্টিক, 1 হইলে মানে হচ্ছে ধাক্কা খাওয়ার পরেও এই আগের স্পিডই চলতেছে, ঠিক আছে? এটাকে বলতে হচ্ছে গিয়ে কি বলে, তখন হচ্ছে ইয়ার ভ্যালু হয়তো 1। আমি কি একটু আইডিয়া দিতে পারছি ইটা বলতে আসলে কি বোঝায়? জি স্যার। বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোথায় গেল এই হচ্ছে কমপ্লিট, এখন যদি এক্সপ্লেনেশন গুলো নাই, তো এই মানে হচ্ছে এই জিনিসটা বোঝায় আর কি, যে ইয়ার ভ্যালু যদি 0 হয়, দ্যাট মিনস হচ্ছে মানে কি বলে, ইয়ার ভ্যালু 0 হওয়া মানে হচ্ছে গিয়ে তোমার ভেলোসিটি একবার 0 হয়ে গেছে। বুঝতে পারছো? মানে ধাক্কা খেয়ে এখানে বসে গেছো, মানে পিলারের মধ্যে ধাক্কা খাইছো, মনে করো পিলারের মধ্যে ধাক্কা খেলে গাড়ি আর চলবে? চলবে না, তখন এটাই তারপরে পুরো এনার্জি ট্রান্সফার হয়ে গেছে, ওইটা বোঝায়। বা ধাক্কা খাওয়ার পরও যদি একটা সার্টেন স্পিডে চলে, এটাকে তার মানে কি ইয়ার ভ্যালু 0 থেকে 1 মাঝখানে আছে। আর সমান 1 থাকা মানে হচ্ছে গিয়ে ধাক্কা খাওয়ার পরেও ইনিশিয়ালি যে স্পিড ছিল পরে সেম স্পিডই আছে। বুঝাতে পারছি? এটা হাইলি আনলাইকলি, ধাক্কা খাওয়ার পরেও তুমি সেম স্পিডে থাকবা, এটা হাইলি আনলাইকলি বলে। এটা মানে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো দ্বারা আমরা কি বের করতে বলছে? দেখো দেখো, আমাদের কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন এখানে দেওয়া আছে হচ্ছে 0.6, ইয়ার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 0.6। ডিটারমাইন প্রি কলিশন স্পিড অফ দ্য টু ভেহিকেল, তাহলে এই ভেহিকেল দুইটার ইনিশিয়াল স্পিড কত ছিল সেটা বের করো। তার মানে আমাদের এটা ছিল 20, এটার নাম যদি আমি অন্য ভিন্ন কালার দেই, আর একটু ভিন্ন কালার নেই, এটাকে বললাম আমি U1, এটাকে বললাম
u2 কেমন? আর এটাকে বললাম v1, এটাকে বললাম v2। এটা কি ইনিশিয়াল স্পিড, যে স্পিডে আসতেছিল। এখন আমাকে কি করতে হবে? আমি u1 u2 আর ই জানি, আমাকে v1 আর v2 বের করতে হবে। এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে কি আমি কি এই কোশ্চেন বুঝে কোশ্চেনটা করে বুঝতে পারলাম কি বের করতে হবে? প্রি কলিশন স্পিড অফ দ্য টু ভেহিকল। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাদের এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমাকে কই গেল? এটা বের করার জন্য আমার এই দুইটা ফর্মুলা আছে, দেখো। u1 v1 মাইনাস 1 প্লাস ই m2 কি বলে m1 m2 ডেল বি, এরকম এই ফর্মুলা আছে কেমন? তো তোমরা হচ্ছে আহ, এই দুইটা ফর্মুলা পরীক্ষা দেওয়া থাকবে। তো কি বলে শাকিন, তুমি এই জি ফর্মুলা ফর্মুলা দুইটাকে করে ফেলবা। স্যার, তোমরা বলো। উপরের দুইটা। উপরে দুটো দিতে পারো, দাও, সমস্যা নাই, বাট কোনো লেখা থাকবে না, কেমন? জি স্যার। জাস্ট ফর্মুলা থাকবে, অনলি ফর্মুলা। ফর্মুলার কোনটার মানে কি এটা তোমাকে নিজে বুঝতে হবে, কেমন? তাহলে সবগুলো ফর্মুলা দিয়ে দিও। 4টা ফর্মুলা তোমার ইয়াতে থাকবে, তুমি স্ক্রিনশট নিয়ে তোমার একটা, মানে বুঝছো না, একটা পেজে যেন সব থাকে, তাহলে ওই পেজটাই আমি প্রিন্ট করে তোমাদের পরীক্ষার খাত প্রত্যেকটা কোশ্চেনের সাথে থাকবে আর কি, ফর্মুলা দেওয়া থাকবে। ওকে, তাহলে ফর্মুলাগুলো তুমি নিয়ে নিলা। এখন আমাদের আমাদের কাজে লাগবে, দেখো আমাদের সব m1 m2 সব দেওয়া আছে, এগুলো আমরা বসাবো। এগুলো আমার দিয়ে। সো আমাদের এবার আমরা আসি যে আমাদের ভেহিকেল, যেটা তোমার পেছনের আচ্ছা, এখানে তো আসলে টু ভেহিকেল ইন দ্য সেম লেন হ্যাভ ম্যাসেস এত আর এত। এখন আসলে এটাকে বোঝাইছে হচ্ছে আগে যেটা আছে না, প্রথম এটাকে হচ্ছে 1 নাম্বার ভেহিকেল, আগে যেটাকে আছে 1 নাম্বার, মানে এটাকে 1 নাম্বার নাম দেওয়া ঠিক হবে না, মানে হলুদ কালার যে ভেহিকেল 1 নাম্বার কোনটা আছে, হলুদ কালারটা আছে না? তাহলে আমি এখানে নাম দিছিল 2 দিছি, আমি এখানে এটাকে 2 দ্বারা ডিনোট করছি, তাই না? দেখো সামনে যেটা আছে এটাকে কি বলতেছি, 2 দ্বারা ডিনোট করছে, সামনে আছে 3000 ওলাটা, এটাকে মুছি। এটাকে আমি 2 লিখি। 2 নাম্বার ভেহিকেলটা হচ্ছে সামনে আছে, 1 নাম্বারটা হচ্ছে পেছনে আছে, ঠিক আছে? এই গিয়ে আসলে ধাক্কাটা দিচ্ছে, সামনেরটা হচ্ছে একটু ভারী, পেছনেরটা একটু পাতলা। সো সো দেখো তুমি সবগুলো ভ্যালু জানো। ওই ফর্মুলা ছিল u1 ইকুয়াল টু v1 মাইনাস 1, কি বলে 1 প্লাস সামথিং ছিল, 1 প্লাস ই m2, বুঝছো না? m1 এরকম কিছু ছিল। আচ্ছা, কি করবো এখানে? দাঁড়াও, আচ্ছা, এখানে একটা আমি আমি মনে হয় একটা ছোটখাটো করছি, ভুল লাগাইছি। mass of the first vehicle, mass of the second vehicle. Okay. So 2.5, ফার্স্ট ভেহিকল হচ্ছে স্যার 3000 কেজি হবে, 3000 কেজি। যেটা 25 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। পিছনটা রেয়ার ভেহিকল, যেটা ধাক্কা দেয় ওটারই হুম ওজন বেশি। হুম হুম, যেটা ধাক্কা দেয় এটার ওজন বেশি আছে। তার মানে আমার ইয়াটা, মানে কি বলে এখন ইয়াটা, আই থিঙ্ক ইয়াটা একটু ভুল হয়েছে আমার এখানে ইয়াটা। তাহলে এটাকে আমরা দেখি 3, আর এটাকে লিখি হচ্ছে 2.5, ঠিক আছে? পেছনেরটার ওয়েট বেশি। এত এত কি, এটাকে টনে নিলাম, ঠিক আছে? এত যেহেতু কেজিতে টনে প্রকাশ করলাম, এত টন, এত টন, এত টনের প্রকাশ করলাম। সো এখন জাস্ট ফর্মুলায় বসাই দিলেই হবে, যে সবগুলার ভ্যালু ফর্মুলায় বসাই দিলে তাহলে দেখবে একটা এরকম ইকুয়েশন দাঁড়াবে। তারপর সিমিলারলি যদি তুমি হচ্ছে গিয়ে সেকেন্ড ইকুয়েশনে বসায় দাও, বুঝছো না? ফার্স্ট ইকুয়েশন
সেকেন্ড ইকুয়েশনে বসায় দাও, দেন আরেকটা ইয়ে পাবা, রাইট? আরেকটা ফর্মুলা পাবা, এরকম আরেকটা ইকুয়েশন পাবা, রাইট? বুঝাতে পারতেছি? এটা একটু হাতে করতে হবে, হাতে করলে মানে তোমার এটা ক্লিয়ার হবে। বাসায় গিয়ে অবশ্যই একটু হাতে করবা। এখন দেখো, প্রথম যে এখানে একটা v1 v2 দ্বারা কি ইকুয়েশন পাইছো, এখানেও v1 v2 দ্বারা একটা ইকুয়েশন পাইছো। দুইটা ইকুয়েশন যদি সলভ করো তাহলে কি v1 v2 বেরিয়ে যাবে না? জি স্যার। বেরিয়ে যাবে। সো এখানে যদি দেখি v1 মানে কি পিছনের ভেহিকলটা, v2 মানে কি সামনের ভেহিকলটা। আমার হিসাবে কি পিছনের ভেহিকলের স্পিড বেশি আসা উচিত না? v1টা বেশি আসা উচিত না? v1 এর স্পিড বেশি বলেই তো v2 কে হিট করছে। এটা স্পিড কম থাকলে এটা হিট করতো না, তাই না? আমি আমার কথা কি বোঝাতে পারছি? শুনতে জি পাচ্ছ আমার স্যার। কথা? মানে এটা v1 এর স্পিড বেশি দেখে তো v2 কে হিট করছে, আদার্স কি হিট করতো? আচ্ছা, হিট করতো না, তো পিছনেই থাকতো, হিট করার দরকারই ছিল না। দেখে আমাদের ফাইনাল রেজাল্ট দেখো বেশি আসছে কিনা। একবার v1 এর স্পিড আসছে 73 আর v2 স্পিড আসছে 62। দ্যাট মিন্স আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে v1 এর রেজাল্ট আসছে 73 আর এটা আসছে 62। এটা কম স্পিডে ছিল দেখেই, এটা বেশি স্পিড ছিল এই জন্য কিন্তু ধাক্কাটা খাইছে। ধাক্কা দেওয়ার পরে দুইজনের দুইটা রিভাইজ স্পিড হয়েছে এবং এই কি বলে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন তোমার দেয়া ছিল, দুইটা ভেহিকেলের ওয়েট দেয়া ছিল। ওই দুইটা থেকে ক্যালকুলেশন করে তুমি আসলে ইনিশিয়াল স্পিডটা কত সেটা বের করছো তোমার ফর্মুলা ইউজ করে। বুঝছি? বুঝা গেছে? ঠিক আছে। বোঝা যায় না, ইয়েস এক্স্যাক্টলি। আমি এটা মানে আমি এটা অস্বীকার করবো না। ম্যাথ জিনিসটা আসলে হাতে কলমে শিখলে, মনে করি আমি যত এতদিন যে ক্লাসে তোমাদের হাতে কলমে যতগুলো ম্যাথ করাইছি সবগুলো ক্লাসে কিন্তু বুঝে গেছো, রাইট? এখন আসলে আহ, তোমাদের আমি এঙ্গেজও করতে পারতেছি না, না আমার যতদূর সম্ভব আমি বুঝাচ্ছি আর কি। বাট ওই যে একদম পুরা ধরে ধরে যে প্রতিটা লাইন লেখা, সেই লেখাটা আসলে আহ, হচ্ছে না আর কি। এই কারণে এই জন্য তোমাকে বললাম যে আমি তোমাকে থিমটা বুঝাই দিছি। তোমার কাজ হচ্ছে গিয়ে বাসায় গিয়ে একটু একটু ইয়া করলেই, কি না বলে এটাকে আরেকবার রিভিউ করলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি এটা বোঝা গেছে? মানে এটাকে পারা যাবে না এটা? হোপফুলি পাওয়া পাওয়া যাবে, কঠিন কিছু না। Just তোমার ফর্মুলা দেওয়া থাকবে, তো ফর্মুলাটা খালি ঠিক মতো ইউজ করতে পারলেই রেজাল্ট বেরিয়ে যাবে। বাট রেজাল্টের মানেটা কি, তুমি আসলে কি বের করছো? তুমি থিমটা তো বুঝছো, অঙ্কে ম্যাথের থিমটা বুঝছো না যে আসলে কি করছো? দুইটা ভেহিকেল, দুই রকম ওজনের দুইটা ভেহিকেল হিট করছে। হিট করার পরে তার কি দুইটা সেপারেট স্পিড হয়ে গেছে, একটা হচ্ছে 56 আর একটা 25 কিলোমিটার পার আওয়ারে চলতেছে। তাহলে বলছে যদি কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন 0.6 হয় তাহলে এই ভেহিকেলের ইনিশিয়াল স্পিড কত ছিল। তো আমরা এগুলা বের করার জন্য, আমরা যদি সব জানি, আমরা বের করার জন্য হচ্ছে দুইটা ফর্মুলা, যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো ইউজ করে আমরা বসাই দিলেই কি বলে স্পিড দুটো বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারে আমরা এতটুকুই পড়বো, আর আগাবো না। কেমন? এই মানে এই ইয়ার 3 এর এতটুকুই পড়বো। ওকে স্যার। 3B-তে আরো কিছু ম্যাথ আছে, এটা আমরা আগামী ক্লাসে শিখবো। কালকে তোমাদের ক্লাস সকালে, ওকে রাইট? স্যার। সকাল সকাল 8:30, ঠিক আছে? সকাল 8:30 শুরু করে দেবো না? So, 8:30টায় শুরু করবেন স্যার? কয়টা শুরু স্যার করবো?